আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলি ইংলিশ এবং প্রো একাডেমিক্সের পক্ষ থেকে তোমাদেরকে প্রথম ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের আজকে যে টপিকটা আমরা কভার করতে যাচ্ছি সেটা হলো পোয়েটিক ডিভাইসেস। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশনে রিটেন পার্টে বিশেষ করে এবং কখনো কখনো এমসিকিউতে তোমাদের কিছু অংশ থাকে যে অংশটার মধ্যে তোমাদের টেক্সট বইয়ে যে কবিতাগুলো আছে সেই কবিতা থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে। এক আসে হলো তোমার অ্যানালিসিস। এটা হলো তোমার কবিতার একটা অংশ তোমাকে তুলে দিয়ে, একটা ফ্রেজ বা একটা সেন্টেন্স বা একটা লাইন তুলে দিয়ে তোমাকে বলবে সেই লাইনটাকে বা সেই ফ্রেজটাকে অ্যানালাইজ করতে, অর্থাৎ ওই লাইন বা ওই ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে এই বিষয়টা। দ্বিতীয়ত আসে হলো থিম। এই থিমটা তোমাদের অ্যাডমিশন প্লাস এইচএসসি, ঠিক আছে, দুই জায়গাতেই কাজে লাগে। কিভাবে কাজে লাগে? কখনো কখনো তোমাদের অ্যাডমিশন এক্সামগুলোতে একটা পোয়েমের তোমাকে সামারি লিখতে বলা হয়, অর্থাৎ সেই পোয়েমের মূল বক্তব্য কি বা পোয়েমটার মেসেজ কি ছিল সেই মেসেজটার উপর নির্ভর করে তোমাকে একটা ছোট সামারি লিখতে হয়। এটা হলো অ্যাডমিশনের জন্য। আর এইচএসসিতে হলো তোমাদের এইচএসসি 26 এবং 27 যারা আছো, 25-এ তোমাদের এটা ছিল না, বা 26 এবং 27 যারা আছো তোমাদের নতুন একটা আইটেম যোগ করা হয়েছে, যে আইটেমটার নাম হলো অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অ্যান্ড পোয়েমস। এটার জন্য আমরা প্রথমে একটা ক্লাস করেছি, অ্যালোন বাই মায়া অ্যাঞ্জেলো। এই কবিতার ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে আছে, তোমরা সবাই দেখে নিতে পারো। তো অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ এবং পোয়েমে যেটা থাকে সেটা হলো তোমাদের সেই ওইখান থেকে তোমার পোয়েম বা স্টোরি যেটা আছে সেখান থেকে থিমগুলোকে অ্যানালাইজ করে একটা ছোট প্যারাগ্রাফের মতো লিখতে হয়। এখানে মোট টোটাল 8 মার্ক থাকে। আচ্ছা, আর তৃতীয়ত যে কোশ্চেনটা আসে, এগুলো সাধারণত এমসিকিউতে আসে, সেটা হলো তোমার পোয়েটিক ডিভাইসেস। যেটার উপরে আমরা আজকে ক্লাসটা করব। পোয়েটিক ডিভাইসেস মূলত কি? পোয়েটিক ডিভাইস হলো, ডিভাইস মানে কি? ডিভাইস মানে হলো যন্ত্র, তাই না? সহজ বাংলায় যদি বুঝতে চাও, পোয়েটিক ডিভাইস মানে হলো একজন পোয়েট যে যন্ত্র ইউজ করে তোমার কবিতার মেসেজগুলোকে আলাদাভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে, এই ধরনের ডিভাইসগুলো, এই ধরনের যন্ত্রগুলোকে বলা হচ্ছে পোয়েটিক ডিভাইসেস। পোয়েটিক ডিভাইস মূলত ভাষার বিভিন্ন রকমের ব্যবহার, ভাষাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে বেন্ড করে একটা সাধারণ মেসেজকে অনেক বেশি আরও অ্যাপিলিং করে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য, পাঠকদের কাছে উপস্থাপন করার জন্য কবি যারা আছেন তারা এই পোয়েটিক ডিভাইসগুলো ইউজ করে থাকে। এগুলোর নাম তোমরা অনেকেই শুনে থাকবে, মেটাফোর, সিমিলি, অক্সিমোরন, প্যারাডক্স। এই জিনিসগুলোকে আমরা মূলত বলছি পোয়েটিক ডিভাইসেস। তো চলো আমরা দেরি না করে আমাদের ইম্পর্টেন্ট কিছু পোয়েটিক ডিভাইস আমরা শিখে ফেলি। প্রথমে সবচাইতে কমন যে দুইটা পোয়েটিক ডিভাইস আছে সেই দুইটা হলো মেটাফোর এবং সিমিলি। এই দুইটা পোয়েটিক ডিভাইসের কাজ মূলত সেম। ঠিক আছে, এই দুইটা পোয়েটিক ডিভাইসের কাজই সেম। এর কাজ হলো তুলনা করা, একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে তুলনা করা। এই জিনিসটা মানে এই কাজটাকে বলা হচ্ছে মেটাফোর অথবা সিমিলি। যার মাধ্যমে, যে পোয়েটিক ডিভাইসের মাধ্যমে এই তুলনা করার কাজটা করা হয়, এটাকে বলা হচ্ছে মেটাফোর অথবা সিমিলি। বাট মেটাফোর এবং সিমিলির কম্প্যারিজন বা তুলনা করার ধরন একটু আলাদা। ঠিক আছে, মেটাফোর হলো সেই ধরনের তুলনা যেখানে তোমার তুলনীয় বস্তু এবং যেই বস্তুর সাথে তুলনা করা হয় সেই দুইটা জিনিসকে একটা বস্তু হিসেবে কল্পনা করা হয়। আর সিমিলিতে দুইটা আলাদা আলাদা বস্তু থাকে, সেই দুইটা আলাদা আলাদা বস্তুকে আলাদা আলাদা সত্তা হিসেবে প্রেজেন্ট করে, আলাদা আলাদা সত্তা হিসেবে কল্পনা করে কম্পেয়ার করা হয়। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন এখানে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট থেকে একটা লাইন আছে, ঠিক আছে, অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ। আচ্ছা, এখানে দেখো অল দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এই ওয়ার্ল্ডটাকে কম্পেয়ার করা হয়েছে একটা স্টেজের সাথে। বাট এখানে কম্প্যারিজনটা একটু অন্যভাবে হয়েছে। কিভাবে হয়েছে? এখানে কম্প্যারিজন যেটা হয়েছে সেটা হলো পৃথিবীটাকে একটা স্টেজ বলা হচ্ছে। ঠিক আছে, পৃথিবীটাই এখানে একটা স্টেজ। এখানে পৃথিবী এবং স্টেজ আলাদা আলাদা কোনো কিছু না, পৃথিবীটাকে বলা হচ্ছে একটা স্টেজ। এই ধরনের কম্প্যারিজনকে আমরা বলছি মেটাফোর। আর সিমিলি কোনটাকে বলছি? সিমিলি হলো, দেখো
দুইটা বস্তু যখন আলাদা থাকে, এখানে লাভ আর রোজ এই দুইটা বস্তু আলাদা এখানে, এবং আমাদের এই যে লাইনটা যে আছে এখানে, মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ, এখানে লাভ এবং রোজকে আলাদা আলাদা দুইটা জিনিস হিসেবে কল্পনা করা হয়েছে, বাট তাদের মধ্যে তুলনা করা হয়েছে কিভাবে, যে মাই লাভ ইজ লাইক এ রোজ, কেমন রোজ, আর রেড রেড রোজ। ঠিক আছে। আচ্ছা, সিমিলি এবং মেটাফোর যদি কখনো তোমাদের বাই চান্স বুঝতে অসুবিধা হয়, শুধু একটা জিনিস মাথায় রাখবে, যে সিমিলির ক্ষেত্রে আমরা লাইক, অ্যাজ, তারপরে অ্যাজ ইফ এই ধরনের শব্দগুলো, এই ধরনের ফ্রেজগুলো ইউজ করে থাকি। দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হয়েছে এবং মাঝখানে লাইক অথবা অ্যাজ এরকম যদি থেকে থাকে, তাহলে আমরা বুঝে নেব যে সেটা সিমিলি। আর যদি সেরকমটা না থাকে, তাহলে ওটাকে বলছি আমরা মেটাফোর। আর একটা সহজ এক্সাম্পল দেই, ধরো যে এই কলমটা, ঠিক আছে, এই কলমটাকে ধরো কেউ একজন বললো যে কলমটা যেন একটা রকেট, কলমটা যেন একটা রকেট, তাহলে দেখা যাচ্ছে যে কলমটাকেই কেউ একজন রকেট হিসেবে কল্পনা করছে। ঠিক আছে, কলমটাকেই রকেট হিসেবে কল্পনা করা হচ্ছে, কিন্তু অন্য কেউ একজন বললো যে কলমটা দেখতে রকেটের মতো। তখন কি হবে, তখন কলমটাকে কিন্তু রকেট হিসেবে কল্পনা করা হচ্ছে না, বরঞ্চ কলমটাকে বলা হচ্ছে রকেটের মতো। ঠিক আছে, তাহলে প্রথমটা ছিল হলো মেটাফোর, যেখানে কলমটাকে একটা রকেট হিসেবে কল্পনা করা হচ্ছে, আর দ্বিতীয়টা হলো সিমিলি, যেখানে কলমটাকে দেখতে রকেটের মতো এরকমটা বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট পোয়েটিক ডিভাইসে চলে যাই। দেখো 3 নম্বরে যেটা আছে সেটা হলো পার্সনিফিকেশন। পার্সন মানে কি? পার্সন মানে ব্যক্তি, ঠিক আছে, বাট পার্সনিফিকেশন শুধুমাত্র পার্সন নিয়ে কাজ করে না। আসলে পার্সনিফিকেশন হলো এমন কোনো কিছুকে, ধরো যে একটা বস্তু বা একটা অ্যানিমাল, ঠিক আছে, তাকে যদি কোনো একটা ব্যক্তির গুণাবলী দেওয়া হয়, কিংবা কোনো একটা বস্তুকে যদি একটা অ্যানিমালের গুণাবলী দেওয়া হয়, ঠিক আছে, যেমন ধরো যে এই লাইনটা যদি খেয়াল করো তুমি, ধরো এখানে আছে হলো নন লিভিং থিংস, বস্তু যেগুলো, ঠিক আছে, মাঝখানে আছে অ্যানিমাল, আর এখানে আছে হলো হিউম্যান। এই নন লিভিং থিংস, ধরো যে এখানে আছে ধরো চেয়ার, এখানে আছে ধরো ডগ, এখানে আছে ধরো হিউম্যান, তো হিউম্যানই, আচ্ছা, পার্সন। এই ডগকে যখন একটা পার্সনের কোয়ালিটি দেওয়া হবে, ঠিক আছে, একটা ডগকে যখন হি বা শি বলে অ্যাড্রেস করা হবে, একটা ডগকে যখন ফিলিং দেওয়া হবে, ফিলিং তো আছে ডগের, একটা ডগকে যখন মানুষের মতো কোয়ালিটি দেওয়া হবে, ধরো বলা হচ্ছে দ্য ডগ ইজ ট্রুথফুল বা দ্য ডগ ইজ অনেস্ট, এই ধরনের কোয়ালিটি যখন একটা ডগের উপর আরোপ করা হবে, তখন সেটা হয়ে যাবে পার্সনিফিকেশন। ঠিক আছে, ঠিক একইভাবে নন লিভিং থিংস যেগুলো আছে, এই নন লিভিং থিংসগুলোকে যখন একটা অ্যানিমাল বা পার্সনের মতো অ্যাক্টিভিটি করতে দেখা যাবে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি পার্সনিফিকেশন। একটা এক্সাম্পল দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, হি কাইন্ডলি স্টপ ফর মি। দেখো, ডেথ, ডেথকে প্রথমত কি বলা হচ্ছে? হি। আচ্ছা, ডেথ জিনিসটা কি? ডেথ না কোনো অ্যানিমাল, না কোনো হিউম্যান বিং, ঠিক আছে, ডেথ হলো একটা কনসেপ্ট মাত্র, একটা নন লিভিং থিং, নন লিভিং আইডিয়া। এই কনসেপ্টটাকে দেখো কি করা হয়েছে, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে এই ডেথ, হি স্টপড ফর মি। এখন ডেথের কি স্টপ করার ক্ষমতা আছে? নেই। ডেথ কেবলমাত্র একটা ধারণা, মানুষের জান বা মানুষের আত্মা বের হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে ডেথ। এই ডেথের তো নিজস্ব কোনো ক্ষমতা নেই, ঠিক আছে, ডেথ কেবলমাত্র একটা ধারণা, ঠিক আছে। এই ধারণাটার কি কোনো ক্ষমতা আছে এই স্টপ করা বা শুরু করা বা এনিথিং? নেই। বাট এখানে ডেথকে দেখো কিভাবে উপস্থাপন করা হয়েছে, বলা হচ্ছে ডেথ স্টপড ফর মি। এই যে ডেথ একটা কনসেপ্ট, একে একটা হিউম্যান আইডিয়া বা একটা তোমার লিভিং আইডিয়ার সাথে কম্পেয়ার করা হলো, ঠিক আছে, যে ডেথকে বলা হচ্ছে যে ডেথ স্টপড ফর মি। এই যে ডেথকে একটা মানুষের মতো বা একটা প্রাণীর মতো কল্পনা করা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হলো এক ধরনের মেটাফোর, ঠিক আছে। এটার আরো ডিটেইলড অ্যানালিসিস তোমরা যদি পরবর্তীতে কখনো ইংরেজি নিয়ে পড়াশোনা করো তাহলে জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই হাইপারবোলে। হাইপারবোল কি? হাইপার মানে কি? হাইপার মানে এমন কিছু যেখানে সবকিছু বেশি বেশি রয়েছে, বেশি বেশি থাকলেই সেটা হাইপার, ঠিক আছে। যে আমরা অনেক সময় মানুষকে বলি না যে তুমি এত হাইপার হয়ে যাচ্ছ কেন, মানে কি তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন, ঠিক আছে। হাইপার মানে বেশি বেশি বেশি, ঠিক আছে। হাইপার বোল মানেও ঠিক ওইরকমই একটা বিষয়।
যখন একটা কিছুকে, একটা বাস্তব কোনো কিছুকে একটা খুব অবাস্তব একটা অ্যাট্রিবিউট, অবাস্তব একটা বৈশিষ্ট্য দ্বারা সেই বাস্তব কিছুকে বিশেষায়িত করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে হাইপারবোল। ঠিক আছে? যেমন ধরো যে ধরো বললাম যে আই অ্যাম সো হাংরি দ্যাট I can eat a whole cow. আমি এতই ক্ষুধার্ত যে আমি একটা পুরো গরু খেয়ে ফেলতে পারবো। বিষয়টা অবাস্তব, তাই না? আচ্ছা, এই যে অবাস্তব একটা কল্পনা, অবাস্তব একটা তুলনা দিচ্ছি যে আমার হাঙ্গার এতই বেশি, আমার ক্ষুধা এতই বেশি যে আমি একটা গরু খেয়ে ফেলতে পারবো। এই যে একটা অবাস্তব তুলনা দিলাম আমার হাঙ্গারকে বোঝানোর জন্য, আমার হাঙ্গারের তীব্রতা বোঝানোর জন্য একটা অবাস্তব সিচুয়েশন আমরা কল্পনা করলাম, এইটাকে বলা হচ্ছে হাইপারবোল। ফর এক্সাম্পল, এখানে আরো একটা লাইন আছে, আই লাভ ইউ টিল দি ওশান ইজ ফোল্ডেড অ্যান্ড হাং আপ টু ড্রাই। তাহলে ওশেন, ওশেন জিনিসটা কি? মহাসাগর। এখন মহাসাগর কি কখনো ফোল্ড করা যায় কিংবা সেটাকে তারে শুকাতে দেওয়া যায়? দেওয়া যায় না। ঠিক আছে? এই যে মহাসাগরকে কল্পনা করা হচ্ছে, মহাসাগরকে এইভাবে কল্পনা করা হচ্ছে যে ইট ইজ ফোল্ডেড অ্যান্ড হাং আপ টু ড্রাই। কেন করা হচ্ছে? এই যে আই লাভ ইউ টিল দি ওশান ইজ ফোল্ডেড অ্যান্ড হাং আপ টু ড্রাই, এই যে এখানে যে কবি যে লাইনটা লিখেছেন তার লাভকে, তার লাভের তীব্রতা বোঝানোর জন্য, তার লাভ আরো কতদিন পর্যন্ত লাস্ট করবে, এই জিনিসটা বোঝানোর জন্য কবি একটা অবাস্তব সিচুয়েশন এখানে আমদানি করেছেন। ঠিক আছে? যে ওশেন যতদিন না পর্যন্ত ভাঁজ করে তারা শুকাতে দেওয়া হচ্ছে ততদিন না পর্যন্ত আই উইল লাভ ইউ। ঠিক আছে? এই যে অবাস্তব একটা সিচুয়েশন কল্পনা করে কবি বোঝাচ্ছেন তার লাভের তীব্রতা, ঠিক আছে, তার লাভের লং লাস্টিং, লঞ্জিভিটি বোঝাচ্ছেন, এইটাকে বলা হচ্ছে হাইপারবোল। তার মানে হাইপারবোল হলো অবাস্তব কোনো কিছুর সাথে, অবাস্তব কোনো সিচুয়েশনের মাধ্যমে কোনো একটা ইভেন্ট, কোনো একটা বস্তু, কোনো একটা কিছুর তীব্রতা বোঝানো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের যে পোয়েটিক ডিভাইসটা আছে এটা হলো আইরনি। এই জিনিসটা তোমরা সবাই খুব ভালো বোঝো যেহেতু তোমরা সবাই জেন জি। আইরনি হলো সহজ কথায় বলতে গেলে টু নট mean what is said or done। মানে তুমি এমন কিছু বললা যেটা তুমি মিন করছো না, এই জিনিসটাকে বলা হচ্ছে আইরনি। ঠিক আছে? ফর এক্সাম্পল, খুব পপুলার একটা এক্সাম্পল আমাদের জুলাই আন্দোলনের সময় খুব পপুলার হয়েছিল, সেটা হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আচ্ছা, এই যে ছাত্ররা স্লোগান দিয়েছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারা কিন্তু আসলে মিন করে নাই যে তারা রাজাকার। ঠিক আছে? তাদেরকে সরকার রাজাকার উপাধি দিয়েছিল, এই কারণে তারা তাদের ক্ষোভটা প্রকাশ করেছে, হ্যাঁ ঠিক আছে আমার রাজাকার বলছেন, নেই আমি রাজাকার। এটা হলো আইরনি। ঠিক আছে? এখানে আরো একটা এক্সাম্পল আছে, দেখো, এটা জুলিয়াস, তোমার শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নামে একটা প্লে আছে, সেখান থেকে নেয়া। Yet Brutus says he was ambitious and Brutus is an honorable man. ব্রুটাস নামে একটা লোক ছিল, এর হলো ফিউনারাল হয়। ফিউনারাল হলো তোমার বাংলায় কি বলা যায়, মানে মাটি দেওয়ার আগে আমাদের যেমন জানাজা পড়ায় না, খ্রিস্টানদের ফিউনারাল হয়। ঠিক আছে? তো এই ব্রুটাস লোকটা আসলে অনারেবল ছিল না, বুঝছো? সে অনারেবলও ছিল না, সে অ্যাম্বিশিয়াসও ছিল না। এই ব্রুটাসকে নিয়ে তার ফিউনারালে একজন একটা স্পিচ দেয়, সেই স্পিচটার মধ্যে সে বলে যে ইয়েট ব্রুটাস সেজ হি ইজ অ্যাম্বিশিয়াস। ব্রুটাস বলে সে অ্যাম্বিশিয়াস, এবং আমরা জানি ব্রুটাস একজন অনারেবল ম্যান, মানে ব্রুটাস যা বলে তাই সত্যি। আসলে ব্রুটাস অনারেবল ম্যান না, এবং সে অ্যাম্বিশিয়াসও না, বুঝছো? এইটা বোঝানোর জন্য সে একটু আর কি উপহাস করে, পরিহাস করে এই কথাটা বলে যে ইয়েট ব্রুটাস সেজ হি ওয়াজ অ্যাম্বিশিয়াস অ্যান্ড ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। এরপর আছে হলো সিম্বলিজম। ঠিক আছে? সিম্বলিজম জিনিসটা কি? সিম্বলের বাংলা কি? চিহ্ন। আচ্ছা, সিম্বল হলো একটা বস্তুর মাধ্যমে অন্য একটা বস্তুকে বোঝানো। ঠিক আছে? একটা জিনিসের মাধ্যমে অন্য একটা জিনিসকে, একটা ধারণার মাধ্যমে অন্য একটা ধারণাকে, একটা মানুষের মাধ্যমে অন্য একটা মানুষকে বোঝানো, এটাকে বলা হচ্ছে সিম্বল। ফর এক্সাম্পল, খুব সহজ একটা এক্সাম্পল হলো তোমার ধরো যে এটা বাংলাদেশের পতাকা। আচ্ছা,
দেখো এই যে বাংলাদেশের পতাকার এখানে যে সবুজ রংটা থাকে, এই সবুজ রংটা দ্বারা মূলত কি বোঝানো হয়? এই সবুজ রংটা দ্বারা বাংলাদেশের নেচারকে বোঝানো হয়। আচ্ছা, এই সবুজ রংটা কি দেখে তোমাকে জাস্ট একটা সবুজ, কোনো একটা সবুজ রঙের কথা বলা হলো কিংবা সবুজ একটা কিছু দেখানো হলো, এটা দেখার মাধ্যমে তোমার কি বাংলাদেশের নেচারের কথা মনে হওয়ার কথা? না। বাট ইন দিস পার্টিকুলার কনটেক্সট তোমাকে এই যে তোমার যে পতাকার যে সবুজ রংটা, এটা বাংলাদেশের এই যে নেচার, বাংলাদেশের প্রকৃতির একটা প্রতিনিধিত্ব করছে। এই গ্রিন রংটা, গ্রিন কালারটা যে বাংলাদেশের প্রকৃতির একটা প্রতিনিধিত্ব করছে, এটাকে বলা হচ্ছে সিম্বল। তখন আমরা বলবো যে দ্য গ্রিন কালার ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ আওয়ার গ্রিন নেচার। আচ্ছা, এখানে যে লাল রংটা আছে, লাল রংটা কিসের প্রতীক? শুধুমাত্র লাল রংটা যদি তোমার কাছে দেয়া হয়, তোমার কাছে নানা ধরনের আইডিয়া আসতে পারে, বাট এখানে পার্টিকুলারলি এই লাল রংটা, এটা কি বোঝানো হচ্ছে? এই লাল রংটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার ওই যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের শহীদদের আত্মত্যাগ, ঠিক আছে? তার মানে এই যে বাংলাদেশের শহীদদের স্যাক্রিফাইস বোঝানোর জন্য এই লাল রংটাকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হলো, এটাকে বলা হচ্ছে সিম্বল, ঠিক আছে? আচ্ছা, চিহ্ন, এটা হলো তোমার লিটারাল অর্থ, বাট বাংলা সাহিত্যে সিম্বলের একটা মিনিং আছে, সেটা হলো প্রতীক, ঠিক আছে? এখানে একটা লাইন আছে রবার্ট ফ্রস্টের একটা কবিতা, স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং। দেখো এখানে টু রোডস ডাইভার্জড ইন আ ইয়েলো উড। এই কবিতাটার কনটেক্সট হলো কবি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ধারে পৌঁছান এবং সেইখানে দুইটা রাস্তা দুই দিকে চলে যায়, এবং সেইখানে দাঁড়িয়ে কবি কিছুক্ষণ চিন্তা করেন যে আমি কোন রাস্তাটা নেব। পরবর্তীতে কবি একটা রাস্তা নেন এবং নেয়ার পরে কবি সেই রাস্তা দিয়ে যেতে যেতে অন্য রাস্তাটার কথা ভাবতে থাকেন। এই যে দুইটা রোড, এই দুইটা রোডকে মূলত মানুষের জীবনের যে চয়েসেস, মানুষের জীবনের অনেক চয়েস মেক করে। মানুষের জীবনে তো আনলিমিটেড অপশনস, তাই না? যে কেউ যে কোনো অপশন চুজ করতে পারে, বাট যখন তোমার সামনে দুইটা অপশন আছে, তুমি একটা চুজ না করে আর একটা চুজ করলা। এই চুজ করার ফলে যে অপশনটা চুজ করলা, সেই অপশনটা যতদিন তোমার কাছে আছে, আর যে অপশনটা তুমি ফেলে দিলা বা তোমার কি বলে যেটাকে ত্যাগ করলা, সেই অপশনটাকে তুমি সারা জীবন ধরে তোমার মাথার মধ্যে একটা খচখচে নিয়ে রেখে যাবে। এই যে মানুষের জীবনের চয়েসকে বোঝানোর জন্য কবি এই রোডস জিনিসটাকে নিয়ে আসলেন। দুইটা রাস্তা বা দুইটা রোড এখানে মানুষের চয়েসের প্রতিনিধি, এই জিনিসটাকে বলা হচ্ছে সিম্বল। এরপর আছে হলো প্যারাডক্স। প্যারাডক্স জিনিসটা একটু কমপ্লেক্স, বাট যদি বুঝতে পারো তো সহজ। প্যারাডক্স হলো এমন কোনো কিছু বলা যেটা আপাত দৃষ্টিতে তোমার নেগেটিভ মনে হচ্ছে, বাট তার একটা আন্ডারলাইং পজিটিভ অর্থ আছে, ঠিক আছে? একটা কিছু বললাম কিন্তু আমি সেটার আন্ডারে অন্য একটা মিনিং আছে, ঠিক আছে? যেটা আপাত দৃষ্টিতে তোমার দেখে মনে হবে অবাস্তব, কিন্তু আসলে ভিতরে ভিতরে যখন তুমি চিন্তা করবে তখন জিনিসটা একটা আলাদা মিনিং থাকবে। ফর এক্সাম্পল, আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। এই যে ক্রুয়েল অ্যান্ড টু বি কাইন্ড, এই জিনিসটা একটু অবাস্তব না? একই সাথে কি ক্রুয়েল এবং কাইন্ড হওয়া যায়? ধরো কেউ কারো প্রতি ক্রুয়েল আচরণ করলো, আচ্ছা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে, ধরো তোমার বাবা তোমার প্রতি অনেক রুড বিহেভ করলো, তোমাকে মাইন্ড দিল ধরে, এর ফলে তোমার কি মনে হচ্ছে যে বাবা অনেক ক্রুয়েল। কিন্তু তোমার বাবা ধরো আমার কাছে এসে বলছে যে আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। তোমাকে যে মারটা দিছে, হয়তো তুমি পরীক্ষায় ফেল করছো বা এমন কোনো একটা ধরো আকাম করছো, ঠিক আছে? সেই জিনিসটা তোমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তোমাকে বোঝানোর জন্য জিনিসটা, কাজটা ভালো হয়নি, ঠিক আছে? এই জিনিসটা বোঝানোর জন্য তোমার সাথে ক্রুয়েল আচরণ করতে হয়েছে তাকে। আচ্ছা, এই যে ক্রুয়েল আচরণ করলেন, এই ক্রুয়েল আচরণের ভিতরে তার কোন ফিলিংটা কাজ করছে? তোমার প্রতি যে কাইন্ডনেস, তোমার প্রতি তার যে ভালোবাসা, এই জিনিসটার কারণে, এই অনুভূতিটার কারণে সে তোমার সাথে ক্রুয়েল আচরণ করছে, ঠিক আছে? তো আপাত দৃষ্টিতে এই কথাটা দেখে মনে হচ্ছে কি, যেটা অবাস্তব, সম্ভব না। দুইটা দুইমুখী, ক্রুয়েল একমুখী, কাইন্ড একমুখী, বাট এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থটা আছে, এইটা যখন আমরা চিন্তা করব তখন এই সেন্টেন্সটার একটা মিনিং দেওয়া আছে। এই ধরনের সিচুয়েশনকে বলা হয় প্যারাডক্স। এরকম একটা এক্সাম্পল তোমরা নেক্সট যে কবিতা আমরা পড়বো সেটার মধ্যে পাবে। এরপর আছে হলো অক্সিমোরন। অক্সিমোরন কাইন্ড অফ প্যারাডক্স, বাট অক্সিমোরন হলো এটা একটা অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে হয়ে থাকে সাধারণত, ঠিক আছে? যে জিনিসটা দেখে মনে হচ্ছে যে আসলে সম্ভব না, ঠিক আছে? যেমন এখানে আছে সুইট সরো, এটাও অবাস্তব যেমন, এটাও তেমন অবাস্তব। অক্সিমোরনও আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে অবাস্তব, কিন্তু ভিতরে ভিতরে অর্থ চিন্তা করলে সেটা একটা বাস্তব রূপ থাকে। যেমন পার্টিং ইজ সাচ সুইট সরো,
এখন সরো কখনো সুইট হতে পারে? সরো মানে হলো দুঃখ, ঠিক আছে? দুঃখ কখনো সুইট হতে পারে না, ঠিক আছে? বাট ভিতরে অন্তর্নিহিত যে অর্থটা সেটা যদি তুমি চিন্তা করো, ফর এক্সাম্পল পার্টিং ইজ সাচ সুইট সুইট সরো। পার্টিং মানে হলো বিচ্ছেদ। আচ্ছা, ধরো তোমরা অনেকেই এখন বাসা থেকে দূরে ঢাকায় থেকে পড়াশোনা করো, কিংবা অন্য কোনো জেলায় থেকে পড়াশোনা করো, ঠিক আছে? ধরো কলেজে পড়ো এখন। আবার অনেকে এখনো বাসা ছাড়াও নাই, তোমরা আগামীতে যখন ভার্সিটিতে চান্স পাবা তখন ইনশাল্লাহ তোমরা বাসা ছেড়ে দূরে কোথাও পড়াশোনা করতে হবে তোমাদেরকে। এখন এই দূরে কোথাও পড়াশোনা করতে যাওয়া এটা অবশ্যই নিঃসন্দেহে কষ্টকর একটা কাজ, বাপ মাকে ছেড়ে ফ্যামিলি ছেড়ে দূরে দূরে থাকা। আচ্ছা, বাট এই জিনিসটার একটা একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা কি? যখন তোমার আব্বা আম্মা তোমার আশেপাশে নাই, যখন তোমার ফ্যামিলি তোমার আশেপাশে কাছাকাছি নাই, তখন তুমি তাদের অভাব বুঝতে পারবা। এবং যখন তুমি দেখা যায় ক্লাস শেষে ছুটির মধ্যে যখন বাড়ি যাচ্ছ, তখন তোমার মধ্যে যে একটা আনন্দ, একটা অন্য ধরনের এক্সাইটমেন্ট কাজ করতেছে, এই ফিলিংটা কিন্তু অনেক সুইট, তাই না? অনেক এনজয়েবল একটা ফিলিং। এই যে দেখো পার্টিং, বিচ্ছেদ, তোমার পরিবার থেকে বাবা মা থেকে যে বিচ্ছেদ, এই বিচ্ছেদ জিনিসটা নিঃসন্দেহে কি ছিল? সরো বা দুঃখজনক ছিল, সরোফুল ছিল, স্যাড ছিল। সেই জিনিসটাকে বলা হচ্ছে সুইট। কেন সুইট বলা হচ্ছে? এই যে তোমার বিচ্ছেদের ফলে বাবা মায়ের সুইট সাইডটা, পজিটিভ সাইডটা, ফ্যামিলির সুইট সাইডটা তোমার চোখে পড়লো। বাবা মার কাছে নতুন করে ফিরে যাওয়ার যে একটা ফিলিং, এটা তোমার চোখে পড়লো। এই জিনিসটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে কি? পার্টিং ইজ সাচ সুইট সরো। তো এই প্যারাডক্স আর অক্সিমরন জিনিসটা একই কাইন্ড অফ, বাট প্যারাডক্সটা হলো পুরো একটা সেন্টেন্স, ঠিক আছে? পুরো একটা সেন্টেন্স থাকবে যেখানে দুইটা কন্ট্রাডিক্টরি কথা থাকবে, ঠিক আছে? পুরো সেন্টেন্সের অর্থটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করবে। আর অক্সিমরনটা হলো পাশাপাশি দুইটা শব্দ থাকবে, সাধারণত একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন হবে। আচ্ছা, এরপরে আর তিনটা আছে। এই তিনটা খুব একটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, বাট তবুও জেনে রাখা ভালো। এবং যদি তোমরা এই তিনটা তোমাদের লেখার মধ্যে ইনক্লুড করতে পারো তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, এর মধ্যে একটা আছে হলো টোন। টোনটা হলো একটা পার্টিকুলার পার্ট, একটা সেন্টেন্স, একটা কবিতা বা একটা গল্পের পার্টিকুলার একটা লাইন বা পার্টিকুলার একটা সেন্টেন্স দেখে তোমার মনে হচ্ছে সেই কথাটা কিভাবে বলা, ঠিক আছে? ফর এক্সাম্পল, কোনো একটা ধরো তুমি কোনো একটা কবিতার মধ্যে লেখা আছে, সরি গল্পের মধ্যে লেখা আছে, ধরো লেখা আছে আরে মামা, ঠিক আছে? এই যে আরে মামা, ঠিক আছে, এই যে ডায়লগটা দেখার ফলে তোমার কি মনে হচ্ছে? যে এই ডায়লগটা দিচ্ছে সে মূলত কিভাবে বলছে? সে অনেক খুশি হয়ে, অনেক এক্সাইটেড হয়ে তার ফ্রেন্ড বা এরকম কাউকে অ্যাড্রেস করছে আরে মামা, এরকম, ঠিক আছে? এই যে আরে মামা দেখে তোমার মনে হইলো যে এই সে অনেক কি বলে এটাকে, এক্সাইটেড, অনেক হ্যাপি হয়ে তার একটা ফ্রেন্ডকে বা কাউকে এরকম অ্যাড্রেস করছে। এই জিনিসটাকে বলা হচ্ছে টোন। একটা পার্টিকুলার লাইন কিভাবে বলা হয়েছে, রেগে রেগে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, দুঃখের সাথে, না কিভাবে বলা হয়েছে, এইটা হলো টোন, ঠিক আছে? যেমন আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই সামওয়্যার এজেস এন্ড এজেস হেন্স। আচ্ছা, তার মানে এই লাইনটা আই শ্যাল বি টেলিং দিস উইথ আ সাই, সাই মানে হলো দীর্ঘশ্বাস। তার মানে এই লাইনটা দেখে এই লাইনের টোনটা কি মনে হচ্ছে তোমার কাছে? দুঃখ ভারাক্রান্ত, ঠিক আছে? আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, এরকম। আচ্ছা, এরপর আছে হলো মুড। Once upon a midnight dreary while I pondered weak and weary. মুডটা হলো, টোনটা হলো ক্যারেক্টারটা কি বলছে, টোনটা হলো তোমার ওই লেখাটা কি, তোমার টেক্সট, গল্প হোক বা কবিতা হোক বা উপন্যাস হোক, সেইখানে কিভাবে কথাটা বলা হয়েছে। আর মুডটা হলো ওই কথাটা পড়ে তোমার মধ্যে কি ধরনের অনুভূতি সঞ্চার হয়েছে, এটা হলো মুড। ফর এক্সাম্পল, ওয়ান্স আপন আ মিডনাইট ড্রিয়ারি while I pondered weak and weary, এটা এডগার অ্যালান পোর একটা কবিতা থেকে নেওয়া। ওয়ান্স আপন আ মিডনাইট ড্রিয়ারি while I pondered weak and weary, এইটা পড়ার পরে তোমার কাছে একটা অশুভ একটা ফিলিং আসতেছে, তাই না? মধ্যরাত, ড্রিয়ারি মিডনাইট মানে শুনশান একটা মিডনাইট, তারপরে সেখানে আমি একা একা, উইক অ্যান্ড ওয়ারি, ঠিক আছে, টায়ার্ড হয়ে বসে আছি, তার মানে বোঝা যাচ্ছে সামথিং অশুভ ইজ গোয়িং টু হ্যাপেন, ঠিক আছে? এই যে এই লাইনটা পড়ার ফলে আমাদের মধ্যে একটা অশুভ ফিলিং সঞ্চার হইলো, ঠিক আছে? ধরো হরর মুভি দেখার ফলে, হরর মুভির মধ্যে ক্যারেক্টারটা যেটা, ধরো হরর মুভির মধ্যে ভূত যে কথাটা বলতেছে, এটা হলো ভূতের টোন। আর ওই ভূতের কথা শুনে তোমার যেটা মনে হলো, এটা হলো তুমি যে ভয়টা পাইলা, এটা হলো মুড, ঠিক আছে? আর একটা হলো অ্যাটিটিউড। অ্যাটিটিউড হলো, হরর মুভি দিয়ে এক্সাম্পল দিই, অ্যাটিটিউড হলো পুরা
মুভিটা দেখার পরে তোমার মনে হইলো যে হ্যাঁ জিন আছে বা ভূত আছে, এই যে পুরো মুভির বক্তব্য তোমার কাছে কিভাবে আসলো? পুরো মুভির বক্তব্যটা এইভাবে আসলো যে হ্যাঁ তাহলে জিন বলে কিছু একটা আছে। এটা হলো ওই মুভির অ্যাটিটিউড। পুরো টেক্সট পড়ে, পুরো টেক্সট আসলে তোমার সার্টেন বিষয়কে, একটা টেক্সট একটা জিনিসকে কিভাবে তোমার কাছে উপস্থাপন করতেছে, পজিটিভ ওয়েতে নাকি নেগেটিভ ওয়েতে, এই জিনিসটা হলো অ্যাটিটিউড। ঠিক আছে? আচ্ছা, you never really understand a person until you consider things from his point of view, until you climb into his skin and walk around it. এখানে অ্যাটিটিউড কি? আন্ডারস্ট্যান্ডিং এ পারসন, একটা মানুষকে বোঝার জন্য এই লেখাটা একটা মানুষকে বোঝার জন্য সে কি অ্যাটিটিউড শো করতেছে আমাকে, যে একটা মানুষকে বোঝার জন্য আমাদের কি প্রয়োজন, তো তাকে ভিতরে ভিতরে আস্তে আস্তে বুঝতে হবে। এই যে মানুষের প্রতি এই টেক্সট, এই পার্টিকুলার লেখাটার যে অ্যাটিটিউড, ঠিক আছে, এই মানুষের প্রতি এই পার্টিকুলার লেখাটার যে দৃষ্টিভঙ্গি, এটাই হলো এই টেক্সটের অ্যাটিটিউড। ঠিক আছে? আচ্ছা, আরও একটা সুন্দর এক্সাম্পল হলো তোমাদের বাংলাতে বিভীষণের প্রতি মেঘনাদ আছে না, এটা মেঘনাদ বধ কাব্য। এটা আসলে তোমার রামায়ণ অথবা মহাভারত কোনোটার মধ্যে, রামায়ণ সম্ভবত, রামায়ণের মধ্যে মূলত ঘটনাটা কিন্তু অন্যরকম। ওইখানে হলো মেঘনাদকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে রামায়ণের মধ্যে। আর বিভীষণের প্রতি মেঘনাদ বা মেঘনাদ বধ কাব্য যেটা আছে, এটার মধ্যে মেঘনাদকে দেখা হচ্ছে কি তোমার হিরো হিসেবে, আর বাকিদেরকে রাম টাম যারা আছে ওদেরকে দেখা হচ্ছে তোমার হিরো ভিলেন হিসেবে। এই যে তোমার মেঘনাদ বধ কাব্যের মধ্যে মেঘনাদের প্রতি অ্যাটিটিউডটা হলো পজিটিভ, ঠিক আছে, বেনিভোলেন্ট, ম্যাগনিফিসেন্ট এরকম। আর রামের প্রতি অ্যাটিটিউডটা হলো তোমার ভিলিফাইং, ঠিক আছে, নেগেটিভ। এইটা হলো অ্যাটিটিউড। আর রামায়ণের মধ্যে উল্টাটা, বুঝছো? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হলো কিছু এক্সট্রা পোয়েটিক ডিভাইস। এটাও তোমাদের তেমন একটা দরকার নাই, বাট যদি জানা থাকে তো ভালো। এর মধ্যে একটা হলো অনোমেটোপিয়া, এটা খুবই সহজ। এটা হলো তোমাদের ধন্যাত্মক শব্দ। এটার ফার্দার এক্সপ্লেনেশন করার কোনো দরকার দেখতেছি না, তাও একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। দেখো, র্যাপিং এট মাই চেম্বার ডোর। র্যাপিংটা হলো এই যে দরজায় করাঘাত করা, দরজায় গুতাগুতি করলে যে আওয়াজটা হয়, এটা হলো র্যাপিং। তাহলে এই আওয়াজটাকে অনুকরণ করে এখানে কি বলা হয়েছে? র্যাপিং। এই র্যাপিংটা হলো অনোমেটোপিয়া। এরপর আছে হলো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হলো, এটা হলো কাইন্ড অফ সম্বোধন। আচ্ছা, কাকে সম্বোধন? এমন কোনো কিছুকে সম্বোধন করা যে রিপ্লাই করবে না, এরকম কাউকে সম্বোধন করলে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো কোনো কবিতা বা কোনো গল্পের মধ্যে যদি তুমি এরকম দেখো, ও অমুক, ও তমুক, ও গড, ও উইন্ড, ও সি, ও ওশেন, এরকম যদি দেখো, তাহলে এটা হলো অ্যাপোস্ট্রফি। আচ্ছা, উইন্ড, সি, তারপরে ধরো যে ট্রি, টাইগার, ডিয়ার, এনিথিং, এগুলোর কি তোমার রিপ্লাই করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সেই জন্য এই জিনিসগুলোকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। যেমন পার্সি শিলের একটা কবিতা আছে, ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এখানে উইন্ডকে অ্যাড্রেস করা হয়েছে। এখন উইন্ড কি রিপ্লাই করতে পারে? পারে না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? অ্যাপোস্ট্রফি। এখন তোমাদের এই প্রশ্ন থাকতে পারে যে যদি কেউ গডকে অ্যাড্রেস করো, ও গডের তো রিপ্লাই করার ক্ষমতা আছে, তাই না? বাট বিষয়টা এইভাবে দেখলে হবে না। গডের রিপ্লাই করার ক্ষমতা আছে, বাট সাধারণত গড কি করেন? গড কি তোমার কথায় সরাসরি রিপ্লাই দেন না। এটা গডের নীতিবিরুদ্ধ কাজ, ঠিক আছে? গড তোমার সাথে সরাসরি কথা বলবেন না, ঠিক আছে? গড শুধুমাত্র কাদের সাথে কথা বলেন? প্রফেটদের সাথে কথা বলেন, অ্যাঞ্জেলসদের সাথে কথা বলেন, ঠিক আছে, মানে ফেরেশতাদের সাথে কথা বলেন। সেই জন্য দেখো, গড কিন্তু তোমাকে সরাসরি রিপ্লাই দেবেন না। সেই জন্য ও গড যখন তুমি অ্যাড্রেস করতেছো, এটা অ্যাপোস্ট্রফি থাকতেছে, যদিও গডের রিপ্লাই করার ক্ষমতা আছে। নেক্সট যেটা আছে, এটা হলো অ্যালিউশন। অ্যালিউশন হলো, এটার কোনো বাংলা টার্ম আমার জানা নাই। অ্যালিউশন হলো যখন একটা সাহিত্য কর্মের মধ্যে আরও একটা সাহিত্য কর্মকে কোনো না কোনোভাবে মেনশন করা, ঠিক আছে? ফর এক্সাম্পল, যেমন টি.এস. এলিয়টের একটা কবিতা আছে। এই কবিতাটা টি.এস. এলিয়টের লেখা। এই কবিতার মধ্যে প্রিন্স হ্যামলেটের কথা বলা হচ্ছে। প্রিন্স হ্যামলেট হলো শেক্সপিয়ারের হ্যামলেট নামে একটা নাটক আছে, সেই নাটকের হিরো। তো টি.এস. এলিয়টের কবিতার মধ্যে প্রিন্স হ্যামলেটকে মেনশন করে শেক্সপিয়ারের ওই নাটকের প্রতি অ্যালিউশন করা হলো, ঠিক আছে? তোমার বাংলা একটা কবিতা ছিল 910-এ,
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। ঠিক আছে, ওইখানে একটা লাইন ছিল, কয়েকটা লাইন ছিল এরকম যে তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। এই লাইনগুলো মূলত নেওয়া হয়েছে তোমার দেবতার গ্রাস নামে একটা কবিতা থেকে। দেবতার গ্রাস আর হলো ঘোরসওয়ার, এই দুইটা কবিতার মিক্স আপ আর কি। তো এই লাইনগুলো তোমার হলো ওই ঘোরসওয়ার আর দেবতার গ্রাস কবিতাকে অ্যালিউশন করতেছে। বাট মূলত তোমার কবিতা কোনটা? মূলত তোমার কবিতা হলো স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যালিউশন। তো এই ছিল আমাদের আজকে পোয়েটিক ডিভাইস নিয়ে যাবতীয় তথ্যাদি। তোমাদের যা যা প্রয়োজন, আরও কিছু পোয়েটিক ডিভাইস আছে, এগুলো তোমাদের একদমই প্রয়োজন হবে না জন্য আমি এখানে ইনক্লুড করিনি। ঠিক আছে, তো যে কোনো কবিতা পড়ার সময় অবশ্যই আমরা এই পোয়েটিক ডিভাইসগুলো খুঁজে বের করে তারপরে কবিতাটা পড়বো, কারণ এগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং কখনো কখনো রিটেন পার্টেও তোমাদের এই জিনিসগুলো প্রয়োজন হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। টিল দেন স্টে ফাইন। আসসালামু আলাইকুম।